সেন্সর বা সেন্সর বোর্ড এই কথাটি আমরা মূলত শুনে থাকি সাধারণ মানুষ হিসাবে সিনেমার সঙ্গে। একটি সিনেমা রিলিজ হওয়ার আগে সেই সিনেমাটি সেন্সর বোর্ডে পাঠানো হয়, সেটি দেখা হয়, ভালো মতো পর্যবেক্ষণ করা হয়। সেই সিনেমাটি ঠিকঠাক কোনো সমাজে কোনো বার্তা দিচ্ছে কি না, কোনো ভুল বার্তা দিচ্ছে কি না, বা সেই ফিল্মটি দেখার জন্য কত বয়সের মানুষের দেখা উচিত, সেটা প্রাপ্তবয়স্কদের জন্য নাকি ছোটো বাচ্চারাও দেখতে পারবে, এই সমস্ত বিবেক বিবেচনা করে নানান রকম ক্যাটেগরাইজ করা হয়। আবার কখনো কখনো কিছু কিছু ফিল্মকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়, রিলিজ হতে দেওয়া হয় না। আসলে এর মধ্যে একটা গভীর চক্রান্তও থাকে অনেক সময়। কারণ যে সময়ে যে সরকার থাকে, সেই সরকার অনেক সময় দেখে যে এই ফিল্মটি রিলিজ হলে তাদের পলিটিক্যাল পার্টির হয়তো একটা ক্ষেত্রে তাদের বিরুদ্ধে যাচ্ছে। সেই জন্য তারা অনেক সময় এই তাদের ক্ষমতার অপব্যবহার করে কিন্তু সেই ফিল্মটি রিলিজ হতে দেয় না। এই ঘটনা আমরা সবসময় দেখতে থাকি। সেটা সমস্ত শাসকের ক্ষেত্রেই কিন্তু এই ঘটনা বারবার ফিরে এসেছে। সেটা সেন্ট্রাল গভর্নমেন্টে যে দল থাকে তাদের, এবং রাজ্য সরকারের ক্ষেত্রেও অনেক সময় সেই পাওয়ারগুলো ব্যবহার করা হয়। সেটা অপব্যবহার করা হয় অ্যাকচুয়ালি। তা করে একটা ফিল্মকে রিলিজ হতে দেওয়া হয় না। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিখ্যাত লেখক সালমান রাশদি, তার একটি গুরুত্বপূর্ণ একটি এসে আছে অন সেন্সরশিপ নিয়ে। এই প্রবন্ধে সালমান রাশদি দেখিয়েছেন যে কেন সেন্সরশিপ বা সেন্সরশিপটা শুধু শিল্পের জন্যই শত্রু নয়, এটা স্বাধীন চিন্তার ক্ষেত্রেও সবথেকে একটা বিপদের একটা ইঙ্গিত। তিনি বলেছেন যে স্বাধীনতা হলো বাতাসের মতো, যতক্ষণ তা থাকে আমরা বুঝতে পারি না তার গুরুত্বটা। কিন্তু যখন সেটা কমতে শুরু করে তখন কিন্তু একটা হাঁসফাঁস হয়, আমাদের সাফোকেশন হয়, আমাদের দম বন্ধ লাগতে শুরু করে তখন। তাই আজকের যে সালমান রাশদির যে এসেটি আছে, যে অন সেন্সরশিপ, এই এসের মধ্যে সালমান রাশদি সিনেমার কথা নয়, বরং তিনি সাহিত্যের ক্ষেত্রে যে সেন্সার করা হয়েছে বারবার, এরকম দৃষ্টান্ত আমরা বহুবার পেয়েছি। যেমন সালমান রাশদি নিজেই সেটা শিকার হয়েছেন যে তাকে তার একটা লেখার জন্য ফতোয়া জারি করা হয় এবং তাকে দেখতে পেলে যারা অন্ধ ধার্মিক যারা তারা গুলি করে দেবে, এরকম কথাবার্তা ওঠে। আবার এখনও আমাদের তসলিমা নাসরিন, বাংলাদেশের একজন বিখ্যাত সাহিত্যিক, যিনি এখনও কিন্তু তার বিভিন্ন লেখাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং দেশ থেকে তাকে কিন্তু বহিষ্কার করাও হয়েছে আর কি। এরকম দৃষ্টান্ত পৃথিবীতে অনেক জায়গাতে আছে। তো আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে বোঝার চেষ্টা করব সেন্সরশিপ কাকে বলে, শিল্প বা সাহিত্যে শিপ কীভাবে হয় সেটা আমরা জানব। কেন স্বাধীনতা ছাড়া সৃজনশীলতা সম্ভব নয়? একটা সৃজনশীল ভাবনা, সেটা সাহিত্য হোক, সেটা অন্যান্য সিনেমা হোক, সেখানে স্বাধীনতা থাকাটা খুব দরকার। না হলে সঠিক বার্তাটা পৌঁছানো যাবে না, সেই বিষয়ে আমরা একটা আলোচনা করব। এবং কেন মহান শিল্প সবসময় সমাজকে প্রশ্ন করে? সমাজকে যে প্রশ্নই না করে তাহলে সেটা শিল্পই না বলে কিছু মানুষ মনে করছেন। যদি শুধুমাত্র যারা শাসক দলে আছেন তাদেরকে তোষামোদ করাটাই যদি শিল্প হয়, সে শিল্প সমাজে খুব একটা কাজ নেই। বিস্তারিত আলোচনাটি শুরু করা যাক। প্রথমেই আমরা আলোচনা করব সেন্সরশিপ কাকে বলে। সালমান রাশদি প্রথমেই বলেন যে কোনো লেখকই সেন্সরশিপ নিয়ে কথা বলতে চান না। কারণ একজন লেখক সৃষ্টি করতে চান, তিনি গল্প বলতে চান, নতুন ভাবনা প্রকাশ করতে চান। কিন্তু সেন্সরশিপ কী করে? এটি সৃষ্টিকে থামিয়ে দিতে চায়, এটি ক্রিয়েটিভিটিকে হত্যা করে। সালমান রাশদি খুব সহজভাবে বলেন, রাইটিং ইজ থিং, সেন্সরশিপ ইজ নো থিং। মানে অর্থাৎ সাহিত্য যদি কিছু হয়, সেন্সরশিপ হলো শূন্যতা। একজন শিল্পী যখন সৃষ্টি করেন, তিনি তার জীবনের নতুন অর্থ তৈরি করার চেষ্টা করেন। কিন্তু সেন্সর কী করে? সেই অর্থকে মুছে দিতে চায়। এখানেই শুরু হয় শিল্প এবং ক্ষমতার সংঘর্ষ। সবসময় যদি একজন সাহিত্যিক মনে করে যে আমি এর থেকে বেশি অন্যরকমভাবে লিখব না, লিখলে পরেই আমার লেখাটাকে হয়তো বাদ দিয়ে দিতে পারে, কেটে দিতে পারে, নিষিদ্ধ ঘোষণা করতে পারে, এই লিমিটের বাইরে গিয়ে লিখলে পরে, তাহলে কিন্তু একজন সাহিত্যিক মন খুলে কথা বলতে পারবে না। সেখানে স্বাধীনতা কিন্তু কেড়ে নেওয়া হবে। তোমার বাড়িতেই যদি তোমাকে বলা হয় যে না, আমি এর বেশি বললেই তোমাকে পেটানো হবে, অত্যাচার করা হবে, তুমি বলতে ভয় পাবে। একজন সাহিত্যিকের ক্ষেত্রেও তাই। একজন সাহিত্যিক তো সমাজের আয়না বা দর্পণ। সে সবসময় চাইবে সমাজের যেটা ন্যায্য কথা, ন্যায্য চিত্র, সেটাকে তুলে ধরতে চাইবেন। সেইখানে যদি একজন সেন্সর করার জন্য সবসময় যদি আ তাকে কাঁচি চালানো হয়, তাকে যদি বলা হয় যে এর বেশি বলা যাবে না, এর বেশি বললে পরেই তোমার টুটি টিপে ধরা হবে, তোমার লেখাকে নিষিদ্ধ করা হবে, সেক্ষেত্রে কিন্তু
সেই সাহিত্য বা সেই শিল্পকর্মের কিন্তু একটা বিরাট বড় আঘাত কিন্তু তার উপরে আসে কিন্তু। প্রবন্ধে সালমান রাশদি লিবার্টি অ্যাজ এয়ার অর্থাৎ স্বাধীনতাকে তিনি বাতাসের সঙ্গে তুলনা করেছেন। এটা একটা মেটাফোর অ্যাকচুয়ালি। কেন? সালমান রাশদি বলেন আমরা প্রতিদিন বাতাসে শ্বাস নিই, কারণ বাতাস খুব সহজলভ্য, তাই আমরা তার মূল্য বুঝি না, সবসময় নিয়ে যাচ্ছি তো বুঝতে পারি না। কিন্তু ধীরে ধীরে যদি বাতাস কমতে শুরু করে তখন আমরা কিন্তু ভয় পেতে শুরু করব। ঠিক একই রকমভাবে ফ্রিডম বা স্বাধীনতাও তাই। যখন সমাজে স্বাধীনতা থাকে তখন মানুষ সেটাকে নিয়ে খুব বেশি ভাবে না, চিন্তা করে না। কিন্তু সেন্সরশিপ শুরু হলে মানুষ বুঝতে পারে যে তার কণ্ঠস্বর ধীরে ধীরে বন্ধ করে দেওয়া চেষ্টা হচ্ছে। এখানে সালমান রাশদি বোঝাতে চেয়েছেন স্বাধীনতা কখনো লাক্সারি নয়, এটা আমাদের জীবনে বেঁচে থাকার একটা মৌলিক শর্ত, যেটা ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনাতে পরিষ্কার লেখা আছে। ভারতবর্ষের প্রতিটি মানুষের একটা বাক স্বাধীনতা রয়েছে। কিন্তু সবসময় কি স্বাধীনতাটা আমরা উপভোগ করি? নানান রকম শাসক আমাদের আসে, সেই শাসক এসে কিন্তু আমাদেরকে নানান রকম, কখনো ডিরেক্ট কখনো ইনডিরেক্ট একটা থ্রেট কালচার শুরু হয়। সেই থ্রেট থেকে আমরা অনেক সময় কিন্তু ভয় ভীতি পেতে শুরু করি। সেখান থেকে আমরা মুক্ত কণ্ঠে আমরা আমাদের মনের কথাটা, আমাদের প্রতিবাদটা করতে আমরা ভয় পাই। কখনো কখনো তো লিখিত আকারে নোটিশ জারি করা হয় যে এর বেশি বলা যাবে না। একজন সাহিত্যিকের ক্ষেত্রে যদি সেই সমস্যাটা হয় যে তাকে সেন্সার করা হয় তার সৃষ্টিকর্মকে, তার লেখাকে, সেইটা কিন্তু আরও বিপজ্জনক হয়ে দাঁড়ায়। তাহলে কিন্তু সাহিত্যের গুরুত্বই থাকে না। এরপরে যে পয়েন্টটিকে সালমান রাশদি আলোচনা করতে চেয়েছেন সেটি হলো ফিয়ার ডিস্ট্রয়স ক্রিয়েটিভিটি, অর্থাৎ ভয় মানুষের সৃজনশীলতাকে ধ্বংস করে। কিভাবে? রাশদি বলেছেন একজন শিল্পীর সবথেকে বড় প্রয়োজন হচ্ছে স্বাধীনতা বা ফ্রিডম। এই অনুভূতিটা তার থাকা দরকার। যদি কোনো লেখক ভাবতে থাকেন আমি যা আজ লিখতে চলেছি কাল হয়তো তার জন্য হয়তো শাস্তি পেতে হবে না, তো এই ভয় যদি তার মধ্যে থাকে তখন তার ভেতর থেকে তিনি যেটা লিখবেন সেটা তার ট্যালেন্ট থেকে নয়, সে ভয়ের জন্ম নেবে তার মনের ভেতরে। এই অংশে সালমান রাশদি দেখিয়েছেন সেন্সরশিপ শুধু বই নিষিদ্ধ করে না, এটা মানুষের মনের ভেতরে একটা ভয় তৈরি করে। আর ভয় যখন শিল্পকে নিয়ন্ত্রণ করে তখন কিন্তু অরিজিনালিটিকে ধ্বংস করে। তখন কিন্তু লেখকরা কিন্তু ভয় পেতে শুরু করলে পরে তখন সত্যিকারের সাহিত্যটা, সত্যিকারের সমালোচনাটা, সমাজের যে নানান রকম অপকর্ম, অপসংস্কৃতি, অনেক রকমের দুর্নীতি, তার বিরুদ্ধে যে লেখার যদি আটকে দেওয়া হয় কোনোভাবে, তাহলে কিন্তু সত্যিকারের সমাজের যে চিত্রটা উঠে আসার কথা সাহিত্যের মধ্যে, সাহিত্য যে দর্পণের কাজ করে, আয়নার কাজ করে, সেইটা কিন্তু কখনোই উঠে আসবে না বলে মনে করছেন সালমান রাশদি। এরপরে সালমান রাশদি যে বিষয়টার কথা বলেছেন যে সমাজ একটা সেন্সার্ড হওয়া, একটা নিষিদ্ধ হওয়া একটা বইকে কিভাবে আগেই লেবেল করে দিচ্ছে। সালমান রাশদি দেখিয়েছেন যখন কোনো শিল্পকল্প সেন্সার্ড হয় বা নিষিদ্ধ বলে ঘোষণা করা হয় যখন কোনো বইকে, তখন সমাজ সেই শিল্পকে আর নিরপেক্ষ দৃষ্টিতে দেখতে পারে না। সমাজের সাধারণ মানুষ ধরেই নেয় এই বইটি হয়তো অশ্লীল, অনৈতিক কোনো কিছু কথাবার্তা এই বইয়ের মধ্যে বলা আছে। তখন বহু মানুষ বইটিকে না পড়েই ধরে নেয় যে এটি একটা খারাপ বই, এখানে কোনো খারাপ কথা বলা আছে। অর্থাৎ সেন্সার শুধু বইকে বন্ধ করে না, সাধারণ মানুষের চিন্তা ভাবনাকেও নিয়ন্ত্রণ করে। রাশদি এখানে কয়েকটি কন্ট্রোভার্সিয়াল বইয়ের কাজের উদাহরণ দিয়েছেন। যেমন ললিতা বলে একটি বই আছে, একটি কাজকে এ ক্লক ওয়ার্ক অরেঞ্জ, লাস্ট ট্যাঙ্গো ইন প্যারিস, এই বইয়ের উল্লেখ তিনি করেছেন তার লেখার মধ্যে। এই সব কাজকে অনেকে না পড়েই, না দেখেই আগে থেকেই ইমোরাল বলে বিচার করতে শুরু করে যে এটা পড়বো না, এটা। আবার যারা সচেতন কৌতূহলী পাঠক তাদের ক্ষেত্রে আবার কিছুটা উল্টো হয়। সে সংখ্যাটা যদিও ব্যতিক্রমী, সেটা সংখ্যাটাকে যদিও খুব কম সংখ্যক, হয়তো 100 জনে 2 জন হয়তো এটা করবেন। যারা কেন নিষিদ্ধ হয়েছে সেইটা জানার পরে তাদের আগ্রহটা আরও বেড়ে গিয়ে তখন তারা আরও পড়তে শুরু করে যে দেখি তো মানে কি আছে বইটার মধ্যে, কেন নিষিদ্ধ হলো। কিন্তু সাধারণ অধিকাংশ পাঠক কিন্তু যখনই সেন্সার্ড হয়ে যায় কোনো লেখা তখন তারা কিন্তু কি করে, সেটা আগে অনৈতিক, অশ্লীল বলে মনে করে তারা আর সেই বইয়ের দিকে আর যায়ই না এবং তার সন্তানদেরকেও সেই বই থেকে না পড়ার পরামর্শ দেয়। এরপরে সালমান রাশদি গভর্নমেন্ট
এবং প্রোপাগান্ডার কথা বলেছেন। এ বিষয়ে আমাদের প্রোপাগান্ডা কাকে বলে সে বিষয়টা জেনে নেওয়া দরকার। যখন কোনো সরকার বা সরকারে থাকা যে দল তারা তাদের নিজস্ব মতামত প্রকাশ করার জন্য, মানুষকে প্রভাবিত করার জন্য সত্য এবং তার সাথে মিথ্যেকে মিশ্রিত করে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করে কোনোভাবে, সেইটাকে প্রোপাগান্ডা বলা হয়। তার মধ্যে মিথ্যেটাই বেশি থাকে। মিথ্যে দিয়ে একটা মানুষকে প্রভাবিত করে তাদের যেটা তাদের পক্ষে যাতে হয় ব্যাপারটা, তার মানুষ যেন তাদের দ্বারা বেশি আকৃষ্ট হয়, তাদের মতাদর্শের দ্বারা, সেই চেষ্টা কিন্তু করে। সেটাকে প্রোপাগান্ডা বলা হয়। রাজদি শুধু সাহিত্যের কথা বলেননি এই লেখাটার মধ্যে। এখানে তিনি পলিটিক্সের কথাও তিনি উল্লেখ করেছেন পরিষ্কারভাবে। তিনি বলেছেন, অনেক সরকার সেন্সরশিপ ব্যবহার করে সত্যকে লুকানোর জন্য। কেন? কারণ অনেক লোক, অনেক লেখক হয়তো সরকারে থাকা, ক্ষমতায় থাকা সেই দলের বিরুদ্ধে সত্যিকারের হয়তো কোনো একটা খারাপ অনৈতিক কোনো ঘটনাকে যখন লেখার মধ্যে তুলে ধরতে চায়, তখন ক্ষমতার অপব্যবহার করে সেই সরকারটি কী করে? সেই বইটিকে প্রকাশ হতে বাধা দেয়। যাতে করে এই বইটি প্রকাশ পেয়ে গেলেই সমাজের কাছে উন্মোচিত হয়ে যাবে সেই শাসকের সেই চরম, সেই নিষ্ঠুরতম বা খারাপ সেই সত্যটা হয়তো বেরিয়ে আসবে। সেই জন্য তারা কী করে? ওই ধরনের বইগুলো প্রকাশ পেতে দেয় না। বা আজকের দিনে দাঁড়িয়ে অনেক ধরনের এরকম সিনেমা আছে, যে সিনেমার মধ্যে যদি সেই রকম কিছু খারাপ কিছু তুলে ধরা হয়, সেটাও হয়তো প্রকাশ পেতে দেওয়া হয় না। আটকে দেওয়া হয়, যাতে করে সাধারণ মানুষ এই ফিল্মটা দেখে বা ওই বইটি পড়ে প্রভাবিত না হয়। তিনি এখানে এই এসেতে অবশ্য সালমান রাশদি উদাহরণ দিয়েছেন টিনানমেন্ট স্কয়ার প্রোটেস্টের কথা। চীনের সরকার বহু মানুষকে বিশ্বাস করাতে পেরেছিলেন যে প্রোটেস্টার্সরাই দেশের শত্রু। যারা প্রতিবাদ করে, যারা সমাজে প্রতিবাদ করে, এরা হচ্ছে শত্রু। মানুষ তাই বিশ্বাস করছে, হ্যাঁ, এরা কেন অশান্তি করছে, এরা কেন মিছিল করছে, মিছিল করার কোনো দরকার নেই, মিছিল যারা করে তারা শত্রু। এইভাবে মানুষকে বোঝাতে পেরেছিল। কিন্তু যারা প্রতিবাদ যদি না থাকে, অন্যায়ের প্রতিবাদ যদি না থাকে, সরকার তো স্বৈরাচারী হয়ে উঠবে। যে কোনো সরকারই কিন্তু স্বৈরাচারী হয়ে উঠবে। তাই প্রতিটি গণতান্ত্রিক দেশের জন্য কিন্তু বিরোধী থাকা যেমন দরকার, প্রতিবাদী মানুষের দরকার, প্রতিবাদটা রেগুলার হওয়া দরকার। তবেই কিন্তু সরকারে থাকা দল কিন্তু চাপে থাকবে। কিন্তু এইটা চীনের সরকার কিন্তু উল্টো বুঝিয়েছিল জনগণকে। তারা বুঝিয়েছিল যারা প্রতিবাদ করে তারা হচ্ছে দেশের শত্রু, এবং মানুষ সেটাই বিশ্বাস করেছিল। এখানে রাজদি একটি ভয়ঙ্কর সত্য তুলে ধরেন। সবচেয়ে বড় সেন্সরশিপ তখনই ঘটে যখন মানুষ সত্য কল্পনা করার ক্ষমতায় হারিয়ে ফেলে। অর্থাৎ মানুষ যখন বারবার মিথ্যে শুনতে শুনতে সত্যকে তুলে ধরতেই ভুলে যায়। এখনকার দিনে দাঁড়িয়ে যেরকম প্রতিটা সরকার যেমন সমাজে গিয়েছে, আমরা এখন ইন্টারনেটের ব্যবহার করছি, আমরা এখন ইন্টারনেটের সঙ্গে সঙ্গে স্মার্টফোন ব্যবহার করছি, কিন্তু আমরা নিজেরা হয়তো আনস্মার্ট হয়ে গেছি। এবং এই স্মার্টফোন ব্যবহার করে আমরা নিজেকে ভাবছি আমরা কত স্মার্ট, আমরা প্রতিদিন প্রতিটা মুহূর্তের কোনো খবর সব পেয়ে যাচ্ছি। আদৌ কি তাই? হয়তো না। কেন? কারণ আমরা সত্যি খবরের থেকে আমরা মিথ্যে ফেক খবর দেখে আমরা কিন্তু বারবার প্রভাবিত হয়ে যাচ্ছি, উত্তেজিত হয়ে যাচ্ছি। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে সেটি একটা ফেক খবর। সেটি আমাদেরকে সহজে উত্তেজিত করে, আমাদেরকে আকৃষ্ট করে। কিন্তু দেখা যাচ্ছে মিথ্যে খবরের বারবার দেখতে দেখতে আমরা সেই মিথ্যে খবরটাই কখনো যে আমরা সত্যি বলে মনে করে নিচ্ছি। এটাও কিন্তু একটা বিপজ্জনক বলে সালমান রাশদি মনে করছেন। পরে যে বিষয়টির কথা সালমান রাশদি বলেছেন এই এসেটিতে, গ্রেট আর্টিস্ট ভার্সেস সেন্সরশিপ, অর্থাৎ মহান মহান শিল্পী এবং সেন্সরশিপের কী হয়েছিল সেই কথা। সালমান রাশদি বলেন যে ইতিহাসে বহু শিল্পী আছে যারা সেন্সরশিপের শিকার হয়েছেন, তবুও তাদের শিল্প টিকে গেছে, কারণ তাদের শিল্পটার এতটাই পাওয়ারফুল ছিল, সেন্সরশিপ তাদেরকে আটকে রাখতে পারেনি। তিনি বলেন যেমন ওভিড এর কথা, ফেডারিনকো গার্সিয়া লর্কার কথা। শাসকরা তাদের দমন করতে চেয়েছিল, কিন্তু শিল্প শেষ পর্যন্ত সেন্সরশিপের থেকেও বেশি শক্তিশালী হওয়ায় শিল্প জিতে যায়, সেন্সরশিপ হেরে যায়। তবে সালমান রাশদি এটাও বলেন যে সেন্সরশিপ কিন্তু শিল্পীকে বাঁচতে দেয় না, কারণ শিল্পী যারা যারা সাহিত্যিক, যারা ক্রিয়েটিভ মানুষ, তারা ভীষণ ভালনারেবল হয়, তারা ভীষণ ইমোশনাল হয়। ফলে অনেক সময় তাদের কাছে এটা মানসিক বড় আঘাত বলে মনে হয়। তারা অপমানিত বোধ করেন, তারা মানে অনেক সময় ডিপ্রেশনে চলে যান। তা থেকেই অনেক সময় শিল্পীরা কিন্তু তাদের জীবনের একটা ঝুঁকি হয়ে যেতে পারে। তারা একটা মানে জীবনের আশঙ্কা দেখা যায় সেক্ষেত্রে আর কি। এবারে সালমান রুশদি যেটা দাবি করেছেন সেটা হচ্ছে যে কেন অরিজিনাল আর্ট হচ্ছে ডেঞ্জারাস,
কেন? সেটা সমাজের ক্ষেত্রে না হলেও যেটা শাসকের ক্ষেত্রে, যারা শাসন ক্ষমতায় থাকে যে দল, তাদের ক্ষেত্রে ডেঞ্জারাস হয়ে যায় অনেক সময়। সালমান রাশদি বলছেন, মহান শিল্প কখনোই সেফ জায়গা থেকে হয় না। যে একটা ভালো শিল্প যে আমি এইভাবে লিখবো তাহলে কেউ রাখবে না, চটবে না, আমার উপরে কোনো সেন্সর হবে না, এইরকম ভাবনা নিয়ে যদি কোনো লেখক লেখে, তাহলে সেটা সেফ জোনে লেখা। আর সেই সেফ জোন থেকে কখনোই কিন্তু সত্যিকারের ভালো মহান শিল্প কিন্তু তৈরি হতে পারে না। অরিজিনাল আর্ট সবসময় কিন্তু প্রশ্ন করে, শাসককে প্রশ্ন করে, সমাজকে প্রশ্ন করে, এবং এটা সমাজকে একটা অস্বস্তির মধ্যে ফেলে দেয়। এটা পুরনো বিশ্বাসকে চ্যালেঞ্জ করে। তাই সোসাইটি অনেক সময় আর্টিস্টদের ভয় পায়। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি ইতিহাস থেকে, একটা, যেমন যারা খ্রিস্টান ধর্মের মানুষ তারা মনে করতেন, আমরা ইতিহাসে এটা জেনেছি, আমরা পড়েওছি, যে তারা জানতেন যে পৃথিবীর চারপাশে সূর্য ঘুরছে। আমরা দেখতে পাচ্ছি সেটাই। এই সূর্য এই পাশে পূর্ব দিকে উঠলো, তারপর পশ্চিম দিকে চলে গেল। আমরা এটাই ভাবছি যে হ্যাঁ, সূর্য ঘুরছে, আমরা তো ঘুরছি না। কিন্তু যখন গ্যালিলিও প্রমাণ করে দিতে চাইলেন যে না, এটা ঠিক উল্টোটা হচ্ছে, পৃথিবী ঘুরছে, সূর্য একই জায়গায় স্থির আছে, তখন গ্যালিলিওকে কত অত্যাচার করেছেন। কারণ তিনি সত্যি কথাটা বলছেন, সে সত্যটাকে মেনে নেওয়ার মতো ক্ষমতা তাদের ছিল না সেই সমস্ত ধর্মগোঁড়া মানুষদের ক্ষেত্রে। কারণ এটা যদি মেনে নিতেন তারা সত্যিটা, তাহলে তাদের ধর্মটা মিথ্যে প্রমাণিত হতো, তাদের ধর্মটা হেরে যেত। সেই জন্য কিন্তু তারা এটা অ্যাকসেপ্ট করতে পারেননি। তাই সত্যি কথা বা অরিজিনাল আর্ট কিন্তু সেইভাবেই সমাজের পুরনো রীতিনীতিকে অনেক সময় প্রশ্নের মুখে ফেলে দেয়। সেই জন্য কিন্তু একটা অরিজিনাল আর্ট কিন্তু সবসময় ডেঞ্জারাস হয়। কিন্তু আমরা সত্যি লিবার্টিকে বিশ্বাস করি, তাই কন্ট্রোভার্সিয়াল আর্ট অস্বস্তিকে ডিফেন্ড করতে হবে। কারণ একটা জিনিস সালমান রাশদি এখানে বলছেন, আর্ট ইজ নট এন্টারটেনমেন্ট। শিল্প সবসময় শুধু বিনোদন দেবে তাই নয়, শিল্প সবসময় আমাদেরকে শুধু আনন্দ দেবে, মনোরঞ্জন করবে সেটা নয়। আর্ট ইটস বেস্ট, ইট ইজ এ রেভলিউশন। অর্থাৎ শিল্প হলো বিপ্লব। শিল্পের মধ্য দিয়ে একটা একটা বিপ্লবের চেতনা হবে, মানুষের মধ্যে একটা প্রশ্নকে জাগ্রত করবে, তবেই সেটা সত্যিকারের মহান শিল্প। শুধুমাত্র বিনোদনের সুরসুরি দেওয়াই কিন্তু একটা ভালো শিল্পের কাজ নয়, একটা ভালো শিল্পের বৈশিষ্ট্য নয়। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি দেখলাম? আমরা দেখলাম সালমান রাশদি কীভাবে সেন্সরশিপকে ফ্রিডমের সবথেকে বড় শত্রু হিসাবে দেখেছেন। এই প্রবন্ধে আমরা কি শিখলাম? ১ নম্বর, স্বাধীনতা ছাড়া শিল্প অসম্ভব। একটা মহান শিল্প তখনই সম্ভব যখন একজন শিল্পী সম্পূর্ণ স্বাধীনতা পাবেন তার প্রকাশ করার ক্ষেত্রে। ভয়, দ্বিতীয়ত যেটা দেখলাম যে ভয় ক্রিয়েটিভিটিকে হত্যা করে। যদি মনে ভয় নিয়ে কোনো সৃজনশীল ব্যক্তি কোনো সৃজনশীল কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু ভালো কাজ কখনো সম্ভব হয় না। অর্থাৎ ভয় সৃজনশীলতাকে হত্যা করতে চায়। সেন্সরশিপ সত্যকে বিকৃতি করে। সেন্সরশিপ অর্থাৎ সেন্সরশিপ যখন করা হয় সত্যকে সেটা মানেই বদলে দেওয়ার চেষ্টা করে। কারণ একজন শাসক কি করে, সেন্সর করে দিয়ে কোনো একটা কাজকে বলে যেটা নিষিদ্ধ ঘোষণা করা হলো আজ থেকে। মানুষ ভাবে এটা খুব খারাপ, অশ্লীল, কোনো নোংরা কিছু দেখানো হয়েছে, তাহলে চলো দেখবো না আমরা। কিন্তু আসলে সেইটা শাসকের বিপক্ষে যাচ্ছিল জন্য, এটা শাসকের ক্ষতি হতে পারতো যেন, শাসক বিভিন্ন প্রশ্নের মুখে পড়তো জন্য শাসক এটা কায়দা করে নিজের পাওয়ারের মানে খারাপ মিসইউজ করে সেটাকে বন্ধ করে দিলেন। লাস্টে আমরা যেটা জানতে পারলাম যে মহান শিল্প সবসময় প্রশ্ন তোলে। যেগুলো ভালো শিল্প সেগুলো কিন্তু প্রশ্ন জাগ্রত করাই হচ্ছে সেই মহান শিল্পের কাজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে দ্য ইংলিশ টিচার চ্যানেলকে। কমেন্ট করে জানাবে তোমরা যে কন্ট্রোভার্সিয়াল আর্ট কি সমাজের ক্ষেত্রে কতটা জরুরি। ধন্যবাদ।